সাহিত্যের এই সমুদ্র আর আমাদের এই বেদুইন যাত্রা শুধুমাত্র রত্নের সন্ধানে। আর আমাদের এই বেদুইন যাত্রাকে যারা এগিয়ে নিয়ে চলেছে, শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে সেটা অজানা নয়। মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহের সকল কলাকুশলীবৃন্দ, তারা সাহিত্যের এই প্রসারে এহেন সুন্দর পদক্ষেপ আজকে গ্রহণ করেছে এবং তাতে শুধু আমরা নই, পুরো সমাজ ঋদ্ধ হচ্ছে। আমাদের যে সমুদ্রযাত্রা, সাহিত্যের সমুদ্রযাত্রার কথা বললাম, তার একটাই উদ্দেশ্য যে আমরা সমুদ্রের গভীর থেকে মণিমুক্ত রত্ন সংগ্রহ করি এবং তাদেরকে নিয়ে এসে আমরা চলে আসি আমাদের এই সুন্দর স্টুডিও ফ্লোরে। তাদের জ্যোতিতে উদ্ভাসিত হই আমরা এবং শুধু দর্শকবৃন্দ আপনারাও। আজকে এমনই এক রত্ন আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে, আমাদের অতি প্রিয়জন, আমাদের ভীষণ কাছের জন, আমাদের দাদা ভাই মাননীয় তুষারকান্তি মুখোপাধ্যায় মহাশয়কে আমরা প্রথমেই আজকে অত্যন্ত হার্দিক উষ্ণতার সাথে এই স্টুডিও ফ্লোরে ওনাকে স্বাগত জানাই। দাদা ভাই, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আপনি বলুন, আপনার এই যে স্টুডিও ফ্লোরে এসে মুক্ত আবহের আমন্ত্রণে সাড়া দিয়ে এসে আপনার কেমন লাগছে, দুই এক কথা বলুন। খুবই ভালো লাগছে। আর বিশেষ করে আপনি তো আমার পরিচিত মানুষজন, একই স্কুলে ছিলাম আমরা। আর আপনার আমি গুণমুগ্ধ পাঠক, আপনি খুব ভালো লেখেন। আর আপনার আমন্ত্রণে সাড়া না দিয়ে পারি, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ দাদা ভাই, আমন্ত্রণ যদিও আমার হাত থেকে গেছে, কিন্তু আমন্ত্রণ সমস্ত মুক্ত আবহের কলাকুশলীর তরফ থেকে, আমাদের মুক্ত বাংলার এই টিমের তরফ থেকে আজকে আপনাকে স্বাগত জানানো হচ্ছে। সকলকেই ধন্যবাদ। একদম একদম। আমরা এহেন গুণী মানুষকে যখন আমাদের সাথে পেয়ে গেছি, সামনে আলোচনা চলবে, আমাদের সফর থাকবে আমাদের এই গুণী সাহিত্যিকের সাহিত্য জীবনের আনাচে কানাচে, অলিতে গলিতে। তার আগে প্রতিদিনকার মতন আমি শুধু তথ্যটুকু জানি যে এই যে সঞ্চালনা পর্বে আমি থাকছি আপনাদের চিরঞ্জীব ঘোষ। আমি তুষারকান্তি মুখোপাধ্যায়। আমরা প্রথমে একটা কবিতা দিয়েই শুরু করব। আপনার যে লেখা, সেই লেখায় আপামর সকল পাঠক মুগ্ধ হচ্ছেন, মুগ্ধ তাতে তো শেষ নেই। তো আমরা প্রথমে শুধু দর্শকবৃন্দ একটা কবিতা দিয়েই আজকে শুরু করতে চাই। পরবর্তী পর্যায়ে আমরা তার সাহিত্য জীবন সম্পর্কে আসছি। আমি দুটো কথা বলতে বলতে আপনি তৈরি হয়ে নিন আপনার কবিতার জন্য। শুধু দর্শকবৃন্দ, আমাদের এই সুন্দর অনুষ্ঠান আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের এই আমাদেরকে যে এগিয়ে নিয়ে যাওয়ার সাহসটুকু যে দেওয়া, এটুকু ছাড়া তো আমরা কখনোই এগোতে পারি না। আপনারা সেই কাজ নিরন্তর করে আসছেন। আপনারা যারা এই সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে চান, ফোন করুন 6294345327 এই নম্বরে। আমরা চলে আসি আজকে প্রথম কবিতায়, লেখকের কণ্ঠে স্বরচিত কবিতায়। শুনে নিই আমরা। এই লেখাটি আমার মিসেসকে নিয়ে লেখা। একটু জোরে। উনি আমাকে ছেড়ে জাস্ট 1 বছর আগে চলে গেছেন রামকৃষ্ণ লোকে। আর তাকে উদ্দেশ্য করেই এটা লেখা। ওনার সাথে আমার বিয়ে হয় 1993 সালে। আমি শুরু করছি, আপনারা শুনুন। 1 মার্চ 1993, গোধূলি লগ্নে দেখা। শীতের আমেজ আছে তখনও, ছিল বিজলি আলোর ছটা। আর চোখেতে দেখছো আমায় লজ্জার মাথা খেয়ে, বরযাত্রীদের চোখ তোমার দিকে, বুঝেছ দুষ্টু মেয়ে। খানিক পরেই আসর ফাঁকা, সকলে যায় খেতে। ঠাকুর মশায়ের মন্ত্র আওয়াজ ধ্বনিত মোদের মুখে। ঘণ্টা 8 কেটে গেল বৈদিক মন্ত্র উচ্চারণে। তুমি তখন ঝিমিয়ে পড়েছ, আমি মহারণে। মাঝে একটু মিষ্টি জল, আবার হলো শুরু। সিঁদুরদান পর্ব শেষ করতে বুক করে দুরু দুরু। শুকতারা দেখিয়ে ঠাকুরমশাই প্রতিজ্ঞা করায় আমায়, কখনো হাত ছাড়বে না কো এই পার্থিব জগতে তোমায়। 30টা বছর পেরিয়ে গেছে,
নদীর স্রোতের মতো, তবু তোমায় বুঝতে দিইনি সাংসারিক ঝামেলা যত। আমি তোমায় হাত ছাড়িনি, তুমিই ছাড়লে হাত। যেখানে থেকো ভালো থেকো, আমায় দিয়ে সাথ। ব্রাহ্ম মুহূর্তে বেরিয়ে গেছো, ফেরোনি তো আর। আমি তোমার কাছে যাব, খুলে রেখো দ্বার। নমস্কার। হাত ছেড়ো না আর, সত্যিই তাই। এ হাত তো ছাড়তে ইচ্ছে করে না, তবুও আমাদের সংসারের নিয়ম, হাত ছাড়তে হয়। সেই প্রথম শুভ দৃষ্টির সময় থেকে মানুষটাকে অনন্তলোকে যাত্রা করে দেওয়ার যে এই সফর, তা সুন্দরভাবে আজকে মনের মণিকোঠায় ধরে রেখেছেন আমাদের সাহিত্যিক। আজকে প্রথম কবিতা তাঁর স্বর্গত স্ত্রীকে দিয়েই উনি শুরু করলেন। আমার তরফ থেকে, শুধু দর্শকবৃন্দ আপনাদের তরফ থেকে, এবং এই আমাদের মুক্ত আবহের সকল কলাকুশলী বৃন্দের তরফ থেকে তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার চিরশান্তি আমরা কামনা করি। খুব সুন্দর একটা কবিতা, কোথাও একটা বিষাদের রেশ, অথচ একটা বাস্তবতার রেশ আপনি ছড়িয়ে দিলেন আমাদের এই স্টুডিও ফ্লোরে। শুধু দর্শকবৃন্দ, এবারে আমরা চলে আসি একদম প্রথম জীবনের কথায়। আমাদের সাহিত্যিক দেখে নিই যে প্রথম শুরু কিভাবে করলেন। আপনি প্রথম যখন লেখালেখি শুরু করলেন সেই দিনের কথা কিছু মনে করে দু একটা কথা আমাদেরকে তখন বলুন। আমি গলসি হাই স্কুলের ছাত্র। আচ্ছা আমি গলসি হাই স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি। আচ্ছা, পরবর্তীকালে বর্ধমান টাউন স্কুলে উচ্চ মাধ্যমিক, বাহ, তারপরে রাজ কলেজের পরে আমি যাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমএসসি এবং পিএইচডি। আচ্ছা পরবর্তীতে আমি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন থেকে বিএড করি। আচ্ছা গলসি স্কুলে যখন ক্লাস 7-এর ছাত্র, আচ্ছা, তখন আমার ম্যাগাজিনে লেখা শুরু, বাহ। মানে চলা শুরু বলতে পারেন, পথ চলা শুরু আর কি। মানে বয়সটা তখন হয়তো 12 কি 13 এরকম হবে। সাথে 12 প্লাস। আচ্ছা আচ্ছা, 12 প্লাস। তা ওয়াল ম্যাগাজিনও বেরোতো, বাহ, মাস্টারমশাইরা বার করতেন। তাতেও টুকটাক লেখালেখি থাকতো, কিছু ছবি আঁকতাম, বাহ। ছবি আঁকা থাকতো। এইভাবেই শুরু হয়েছে আর প্রথম কি, শুরুটা প্রথম শুরু। এইভাবেই। আর মানে ডিবেট করতাম। আচ্ছা আচ্ছা এই ডিবেট করতাম, আঁকা ছিল আর এই লেখালেখি ছিল। আচ্ছা আচ্ছা, আর কিছু প্রবন্ধ লিখতাম হ্যাঁ। ছোট অবস্থায়, বাচ্চারা যেমন লেখেন আর কি। সেই লেখাগুলো থাকতো। একদম। শুধু দর্শকবৃন্দ, তার মানে আমরা বুঝতেই পাচ্ছি বা শুনতেই পেলাম, এই যে সিংহের মুখে সেই রক্ত মেখে যাওয়ার বা রক্তের স্বাদটা প্রথম আসার বয়সটা কিন্তু 12 কি 13। সেই যখন তিনি 7 বছর, এই ক্লাস 7-এ যখন উনি পড়ছেন, তখন থেকেই এর শুরু হয়ে গেল, তাই তো? পরবর্তী পর্যায়ে উনি আস্তে আস্তে এগুতে থাকলেন। তবে হ্যাঁ, মাঝখানে উনি ভীষণভাবেই নিজের কর্মজগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং সেই ক্ষেত্রে একজন পরিপূর্ণ মানুষ যেমনটি করে থাকেন, একদিকে সংসার সামলানো এক হাতে, সেখানে তার পুত্রকন্যাকে মানুষের মতন মানুষ করে তোলা, অপরদিকে নিজের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, আরও আরেকটি দিক সাহিত্য চর্চা বা সাহিত্য সাধনা, সব কিছু অত্যন্ত সফলতার সাথে এগিয়ে নিয়ে চললেন আমাদের সাহিত্যিক, আজকের এই গুণী দাদাভাই। তো আমরা পরবর্তী আরেকটা কবিতাতে আমাদের কবি বন্ধুকে বলবো যে পরবর্তী আরেকটি কবিতা তার তৈরি হয়ে যাওয়ার জন্য। ততক্ষণে আমরা একটু জেনে নিই সারা জীবনটায় উনি কিভাবে কি কাজ করে কাটালেন। আমি এটা তথ্য আমাদের শুধু দর্শকবৃন্দকে দিতে দিতে আপনি তৈরি হয়ে যান পরের কবিতার জন্য, কেমন? আমাদের আজকের গুণী সাহিত্যিক, যিনি শিক্ষকতার সাথে সাথে সমাজ সেবামূলক কাজের জন্য অনেকটা কাজে এগিয়ে এসেছিলেন। 2008 সালে ইন্দিরা গান্ধী সদ্ভাবনা পুরস্কার পেয়েছেন, 2009 সালে রাষ্ট্রীয় রতন পুরস্কার, 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সম্মানিত হওয়া, 2011-তে ডক্টর বিসি রায় মেমোরিয়ালের সম্মানে সম্মানিত হওয়া, 2020 সালে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল আমেরিকা থেকে ডিলিট উপাধিতে ভূষিত হলেন আজকের আমাদের গুণী সাহিত্যিক এহেন জ্যোতিষ্ককে। আজকে আমরা আমাদের এই স্টুডিও ফ্লোরে পেয়ে, আমরা আমাদের মাঝে পেয়ে সত্যিই আজকে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। আমরা চলে আসি দাদা ভাই পরের কবিতাতে। এই কবিতাটি আমার পরিবারকে নিয়ে লেখা।
আমাদের যৌথ পরিবার ছিল। আচ্ছা। বাবার ডাক্তার ছিলেন, জেঠামশাই চাষবাস নিয়ে থাকতেন। এসব যেন ইতিহাস এখন, এগুলো এসব হারিয়ে ইতিহাস। গেছে, সত্যিই তাই। হ্যাঁ, তা বাবা মাই গোটা সংসারটাকে ধরে রাখতেন। আর আমার জেঠামশাই মানে বড় বাবা বলতাম, আচ্ছা, তা ওই মাটির মানুষ আর কি, মাকে খুব স্নেহ করতেন। ঠিক। আর যা কিছু আমার দাদারা দিদিরা আবদার করতো মায়ের কাছে, বাহ, মাই দেখতেন সব কিছু। ঠিক। তা সেই দিনগুলো তো দেখছি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ঠিক, কোথায় একটা মাইক্রো ফ্যামিলি জোয়ার, মাইক- সেখানে সব যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই দিনগুলো। সেইটাকে মনে রেখে একটা কবিতা লিখেছি, মা। ঠিক, আজকের মানুষ এই যৌথ পরিবারের হয়তো সৌরভটুকু পাচ্ছে না, তারা বাস্তব জীবনে পাচ্ছে না, কিন্তু ক্ষতি কি? শুধু দর্শকবৃন্দ, আমরা কবির কবিতাতে সেই সৌরভটা নিয়ে নিই। আসুন আপনার কবিতায়। মা। মা আমার বড় সাইকেলে পুকুরে স্নান করেন, ভিজে কাপড়ে কলসি কাঁখে হরি মন্দিরে জল ঢালেন। বুঝিয়ে কোনো লাভ হবে না, ওদের সুচিতা নাকি বেশি, হোক জ্বর শরীর খারাপ যতই বড় বারুক কাশি। সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে মন্দিরে যাওয়া চাই, সকালবেলায় মেরুলি ঝাঁট গোবর দেবেই ভাই। মাটির বাড়ি গ্রামে ছিল, সকলে মিলে থাকতাম, সবার দায়িত্ব মাই নিতেন, অভাব না কিছু বুঝতাম। বড় মা আমার মাটির মানুষ, সব দায়িত্ব মায়ের, জেঠামশাইয়ের স্নেহের পাত্রে বাড়ির ছোট বউয়ের। অর্ধেক সময় কেটে গেছে মার বড়োর ছেলে মেয়েদের নিয়ে, অনেক পরে এসেছি আমি ছোট বোনের সঙ্গ দিয়ে। যৌথ পরিবারে ছিলাম আমরা, কর্ত্রী ছিলেন মা, অভাব অভিযোগ শুনতেন তিনি, বড়োর দায়িত্ব ছিল না। কলহ ঝগড়া দেখিনি আমি বড় মার সাথে মায়ের, আজকাল এসব অলীক কল্পনা বাড়ির সকল বইয়ের। যৌথ পরিবার ভেঙে গেছে টুকরো টুকরো এখন, আনন্দ আহ্লাদ বেশি ছিল যৌথ ছিল যখন। পুজো পার্বণে লাল পেরে শাড়ি, মায়ের কপালে থাকতো টিপ, ভর্তি ফুলের সাজি নিয়ে মন্দিরে যাবে ঠিক। পুজোয় বসতে দেরি হলে রেগে বলতেন বাবায়, ছেলেমেয়েরা উপবাস আছে, অনিয়া কেন ঠাকুর সেবায়? তটস্থ হয়ে পুজোয় বসে বাবা করতেন তাড়াতাড়ি, আমরা সকলে পুজোর আনন্দে করতাম হুড়োহুড়ি। সেই সব দিন কোথায় গেল, মা বাবা আজ নেই, বড় মা জেঠু আগেই গেছেন, আজ সেনের বড়ই অভাব। বাহ, এত সুন্দর একটা একান্নবর্তী পরিবারের চিত্র সুনিপুণভাবে আঁকলেন আমাদের কবি বন্ধু। আজকে এই সময়ে কোথাও যেন হারিয়ে গেছিলাম সেই অতীতের দিনগুলোতে, যে সকাল থেকে শুরু হয়ে কিভাবে একটা মানুষ রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত নিজের সমস্ত প্রাণ শক্তিকে দান করে দিত পরিবারকে ঠিক রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য। এ সত্যি ভীষণ শিক্ষণীয়। আজকালকার দিনে এই যে একান্নবর্তী পরিবারের সৌরভ আমরা কোথায় যেন হারিয়ে ফেলেছি। অবশ্যই কামনা থাকুক ফিরে আসুক আবার সেই বড় হাঁড়ি, ফিরে আসুক আবার সেই গোবর দিয়ে নিকানো সুন্দর উঠোনখানি, যেখানে চালগুড়ির আলপনা দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করা হবে। আর সেইভাবেই একান্নবর্তী পরিবারের বধূরা একসাথে বলে উঠবে, আমার পরিবারকে ভালো রাখো। ঠিক তো? ঠিক বলেছি, মন পড়ে যাচ্ছে আপনার কথা। এই রকমই আমরা আরও সুন্দর সুন্দর কবিতা আমরা শুনব আমাদের কবি বন্ধুর কাছে। একটা কথা, আমার এখানেই তো বহু বিদগ্ধ কবি সাহিত্যিক এসছেন, কোনো এক কবির একটি কথা আমার ভীষণ মনে এখনো পর্যন্ত দাগ কেটে আছে। আপনি তো ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী, আমি জানি, কারণ আপনাকে আমি আমার কর্মসূত্রে একই ক্যাম্পাসের ভেতরে ভীষণ কাছ থেকে দেখেছি, ভীষণ কাছ থেকে চিনেছি। তো সেই সূত্র ধরে আমি বলছি, সেই কবির কথা ছিল যে কোনো কবিতার প্রথম লাইনটা, প্রথম ভাবনাটা উপর থেকে আসে, ঈশ্বরের কাছ থেকে আসে। আপনি এই মতাদর্শে কতটা বিশ্বাসী, বা আপনার কি এরকম অনুভূতি কিছু আছে? আমি আপনাকে বলি, আমার যেটা হয় হঠাৎ মাথায় আসে, আচ্ছা, যেটা এলো ওই 20-25 মিনিটের মধ্যে হয়ে গেল। আচ্ছা, ম্যাক্সিমাম আধ ঘন্টা 30 মিনিটস
মানে আমি ভেবে কিছু লিখি না, মাথায় আসে আমি লিখে ফেলি, স্পন্টেনিয়াসলি আছে, হ্যাঁ, এটা ডেভেলপ করে যায়। আচ্ছা আচ্ছা, মানে সেরকম ভেবে কিছু লেখা হয় না। হ্যাঁ, হঠাৎ এলো যে এই ঘটনা, ধরুন আজকে আপনাকে নিয়ে যে এই স্টুডিওতে এসেছি, এটা হঠাৎ একদিন হয়তো এলো, দেখা গেল আপনাকে নিয়ে আমার একটা কবিতা হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হয়তো পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান পুরুষ হব যদি আপনি আমাকে নিয়ে দু কলম লেখেন দাদা। আচ্ছা আচ্ছা, ভীষণ মজার কথা শুনলাম। সত্যি এই জন্যই তো আমাদের সান্ধ্য আড্ডা, সাহিত্যকে কেন্দ্র করে, যেখানে শুধুমাত্র সাহিত্যের বৃত্তের মধ্যেই আমরা থাকি এবং আমাদের সমস্ত আলোচনা সাহিত্যকে সঙ্গে নিয়েই এগোয়। শুধু দর্শকবৃন্দ, আপনাদের আমি জানাই যে আমাদের আজকের কবি, আজকের সাহিত্যিক, আজকের প্রাবন্ধিক যিনি এসছেন, উনি কিন্তু আদপে আসলে বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে উনি এগিয়েছেন, নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু পাশাপাশি এই যে সাহিত্যের রসে স্নান করা, এই দুটো একসাথে মেলবন্ধন হলো কিভাবে, এটা ভীষণ জানতে আগ্রহ হচ্ছে আমার। যদি কোনো ঘটনা বা আপনাকে উদ্বুদ্ধ করেছে সেসব যদি একটু আমাদের সাথে ভাগ করে নেন আজকের দিনে। আমি যখন রাজ কলেজের ছাত্র, জাস্ট আমি থেকে পাস করছি বর্ধমান টাউন স্কুল থেকে। আচ্ছা, রাজে আমি ম্যাথে অনার্সে ভর্তি হই। ওই ম্যাগাজিনে লেখা দেওয়ার জন্য নোটিশ বেরোলো। আচ্ছা, আমি একটি শ্যাওলা কবিতাটি লিখলাম। কবিতার নাম শ্যাওলা। আচ্ছা, কবিতাটি বাংলা বিভাগের যারা অধ্যাপক ছিলেন তাদের খুব মানে ভালো লেগেছিল। বাহ। এবং কমলেশবাবু খুব পণ্ডিত মানুষ, স্বনামধন্য ব্যক্তি, পণ্ডিত মানুষ, মানে প্রণম্য মানুষ, ওনাকে আমি প্রণাম জানাই। একদম একদম। তা আমার পিঠে হাত চাপড়ে বলেছিলেন যে তুমি ম্যাথ পড়ো না, তুমি আমার ডিপার্টমেন্টে চলে এসো। আচ্ছা। তা উনি একদিন ক্লাসেও গিয়েছিলেন, জিতেনবাবু ক্লাস নিচ্ছিলেন আমাদের ম্যাথের। বলে ছেলেটি আপনার ক্লাসের জন্য নয়, ওর থাকার কথা আমার ক্লাসে। জিতেনবাবু বললেন, আরে ও দুটোতে ফার্স্ট ডিভিশন পেয়েছে, স্টার পেয়েছে, লেটার আছে, তোমার ক্লাসে যাবে কেন, বাংলা নিয়ে পড়বে কেন? বলে না গো, বাংলা নিয়ে পড়লে আরও অনেক দূর যাবে। তা যাই হোক, আমি যেতে পারিনি বাংলা ডিপার্টমেন্টে, কিন্তু ওনার যে চাহিদা ছিল সেইটা আমাকে আরও অনেক প্রেরণা জুগিয়েছে। আমি তারপরে আমার কলম থামিনি, টুকটাক লিখে গেছে বিভিন্ন জার্নালে, প্রবন্ধ, ছোট গল্প, এসব আমার আছে। হঠাৎ করেই আজকে লিখছি তা না, এটা আমার ছিল। এবং ওই কমলেশবাবু আমাকে যেন বাংলা এই সাহিত্যের জগতে নিয়ে আসার জন্য একটা মাইলস্টোন বলতে পারেন, মানে আমাকে এই সোপানের জায়গায় নিয়ে গিয়েছিলেন, একটা উদ্দীপনা। এবং সত্যি কথা কি, ওই জার্নালটা বেরোনোর পরে রাজ কলেজে, যেহেতু ক্লাসে বলেছেন উনি, আর স্যারের মতো লোকের বলা, সবাই ওইটা পড়েছেন এবং আমার দিকে আমি যেন একটা দেখার বস্তু হয়ে আলোড়ন ফেলে দিই। ঠিক ঠিক ঠিক, সত্যিই তাই। বারুদ তো আমাদের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে, এটা তো মানে বলার কথা নয়, কিন্তু কোথাও একটা এই বারুদটাকে প্রকাশ করার জন্য, বারুদের যে কর্মকাণ্ড প্রকাশ করার জন্য একটা অগ্নিস্ফুলিঙ্গের দরকার হয়, কোথাও একটা হয়। এখানে তো আমাদের বাংলার সাহিত্যক মাননীয় কমলেশবাবু সেই কাজটি মনে হয় করে দিলেন এই মানুষটির ভেতরেতে, যার জন্য আজকে আমরা এত সুন্দর সুন্দর সাহিত্য সৃষ্টি পাচ্ছি, এত সুন্দর উপহার ওনার কাছ থেকে পাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, আপনারা বারবারই আমাকে অনুরোধ করে থাকেন এবং নিরন্তর ফোনও করে থাকেন যে শুধুমাত্র কথার মায়াজালে আমাদেরকে বাঁধবেন না, আপনারা কবিতার সংখ্যা বাড়ান, আপনারা সাহিত্যের যে সৃষ্টি সাহিত্যিকরা নিয়ে আসছেন সেগুলোকে আরও বেশি করে তুলে ধরুন। কাজেই আমরা পরবর্তী পর্যায়ে আবারও একটা চলে যাই কবিতাতে। আজকে তো বর্ষার একটা আবহ চলছে এবং বাইরে এখনও ঝমঝম করে বৃষ্টি চলছে। আমরা কি এরকম, তার আগে একটা ছোট প্রশ্ন করি, আপনাকে ঋতু কতটা প্রভাবিত করে লেখার ক্ষেত্রে? আমি গ্রীষ্ম নিয়ে লিখেছি, বর্ষা নিয়ে লিখেছি। আচ্ছা, করে স্বাভাবিক মানুষ যখন আর আসি, ঋতু টানবে না এটা হয় না। ঠিক। হ্যাঁ, আর যারা সাহিত্যপ্রেমী, যারা সাহিত্যপ্রেমী নয়ও, তারা ঋতু, ফুল, এই যে জগৎ পারিপার্শ্বিক, নৈসর্গিক যে প্রেম, তাকে উপেক্ষা করতে পারে না। ঠিক কথা, একদম ঠিক কথা। আমাদের দেখুন, আমাদের তো লেখার অনেক উপকরণ আছে, সেখানে প্রেম, দয়া, মায়া, হিংসা, কত কি আছে, কিন্তু সব কিছুই যেন ঋতুকে কেন্দ্র করে আবর্তিত হয়, ঠিক না? একদম ঠিক কথা। আপনি পরবর্তী কবিতাতে চলে আসুন, আমাদের পরবর্তী কবিতা শুনে নিন আমাদের
কবি বন্ধুর কাছে? আমি এই একদম ডিরেক্ট বর্ষাকে নিয়ে না লিখে এই বর্ষায় যে বিভিন্ন ধরনের ফুল হয়, বাহ, এই ফুল নিয়ে আমি একটু লিখছি আর কি, একটু মজার কবিতা। ধরুন নিন, একটা বাগানে সুন্দর ফুল আছে, মালি কিন্তু ফুল তুলতে দেবে না, আর ইচ্ছে করছে একটা গোলাপ ফুল আমি তুলি আর কি, সেই জায়গা থেকে লেখা আর কি। সত্যি তাই, আমরা কিন্তু এটা খুব ভুল করি। হ্যাঁ, এই জন্য লেখাও থাকে এই বাগানে ফুল তোলা মানা। মালি তো তার প্রত্যেকটা ফুলকে নিজের সন্তানের মতন পালন করে, তো কেউ ছিঁড়লে ভীষণ রেগে যায়। হ্যাঁ, আমি দেখেছি এটা। হ্যাঁ, আমি পড়ি। হ্যাঁ, নিশ্চয়ই। কবিতার নাম গোলাপ। গোলাপ। গোলাপ তুমি খুব সুন্দর, পত্র বৃন্তে কাঁটা, তুলতে গেলেই মালি আমাকে দেখায় মুড়ো ঝাঁটা। রাতের অন্ধকারে পাঁচুল টপকাই তোমায় তুলবো বলে, বর্ষার কাদায় পড়ে গেছি রজনীগন্ধার দলে। দোপাটির দল আমায় ডাকে ঝুমকো দুলের মতো, ওদিকে নয় এদিকে এসো, ওখানে বৃষ্টির জল যত। জুতো জোড়াও হারিয়ে গেল রাতের অন্ধকারে, লিলি আমায় ডাকছে দেখো অতি সোহাগ ভরে। বাবা, বেলি ফুলের সুগন্ধ নাকে আসছে ভারী, বাঁশবনের ডোমকানা হয়ে কি যে এখন করি। কারুর দেহে কাঁটা নেই তোমার কেন আছে, নির্বোধ ওই মানুষগুলো তোমায় কেন যাচ্ছে। সুমিষ্ট গন্ধ সবার আছে, সবার আছে রূপ, ভ্রমর কিন্তু বেশি বসে তোমার দলই খুব। এখন তুমি একা আছো, তুলতে আমি পারি, তোমায় সম্পূর্ণ অক্ষত রেখেই ফিরে যাচ্ছি বাড়ি। হঠাৎ দেখি ফুলের রানী বাড়িয়ে দিচ্ছে হাত, যেও না ঠাকুর একটু থাকো, থাকো না সারা রাত। স্পর্শ তোমায় করবো না কো, সুগন্ধে ভরুক মন, আজকের রাতে স্মৃতি নেই, মোর কাটবে সারাটা জীবন। কি অপূর্ব, কি অপূর্ব একটা মিষ্টি কবিতা, যেখানে হাস্যরস আছে, যেখানে ফুলের রূপ বর্ণনা আছে, যেখানে প্রকৃতিও কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। অপূর্ব একটা কবিতা আজকে আমরা পেলাম আমাদের সাহিত্য বন্ধুর কাছ থেকে। এর জন্য ওনাকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। আমরা ভাষাহীন, মুগ্ধতা একরাশ আপনার জন্য। এর পরবর্তী পর্যায়ে আসি। আপনি তো যখন এই লেখালেখির জগতে আছেন, সাহিত্যের জগতে আছেন, তখন বিভিন্ন সাহিত্যিকের তো লেখা আপনি পড়েনও নিশ্চয়ই, তাই? এবং আপনার কি মনে হয় এখন যে সাহিত্য সৃষ্টিগুলো চলছে কতটা সময়ের সাথে উপযোগী? কীরকম মনে হয় আপনার অনুভূতিটা? খারাপ না, তবে আমাকে পুরনো দিনের যে সাহিত্যগুলো, ধরুন শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এইগুলো আমাকে খুব বেশি টানে। ঠিক ঠিক। হ্যাঁ, আমি যেন কোথায় হারিয়ে যাই ঠিক ঠিক পড়তে পড়তে। সেই উপন্যাসের প্লটে, সেই ছোট গল্পের মোড়ে আমরা যেন সত্যি কোথায় হারিয়ে যাই। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো সত্যি অপূর্ব, আমাদের না বলা কথাগুলো সহজ সরলভাবে বলে দেন উনি। ঠিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলো দেখবেন, একবারে সমাজের ভিভিড পিকচার ওখানে তোলা আছে। ঠিক ঠিক ঠিক। উনিও তো ম্যাথের ছাত্র ছিলেন, প্রেসিডেন্সি ছাত্র ছিলেন। আসলে সাহিত্য আমার মনে হয় কোনো বাদ মানে না, মানে ওই যে ঠাকুর রামকৃষ্ণদেবের ভাষায় আছে না, রাজসাপ যদি একবার কাউকে ধরে তাকে একবারে শেষ না করে ছাড়ে না। এই সাহিত্য মনে হয় সেরকমই, যদি ধরেছে তো পুরো বিষটা মনে হয় উগলেই ছেড়ে দেয়, তাই না দাদা ভাই? একদম ভীষণ ভালো কথা। আজকে আমাদের আলাপচারিতা কিন্তু খুব জমে উঠেছে। এই মুহূর্তে আমরা 3টে কবিতা শুনে নিয়েছি, আমরা আরও একটি কবিতার দিকে এগোবো। আমরা দাদাভাইকে অনুরোধ করব যে আরেকটি কবিতা যদি আমাদের জন্য উপস্থাপন করা যায়। আমি বলি, এইটি হচ্ছে যে বয়স্ক মাস্টারমশাই, ঠিক, চশমা থাকতেই হয়, চশমা ছাড়া আমরা দেখতে পাই না। তা উনি রিটায়ারমেন্টের মুখে, প্রধান শিক্ষক ওনার ছাত্র, সহকারী প্রধান শিক্ষকও ছাত্র, যারা গ্রুপ ডি কর্মচারী আছেন তারাও ছাত্র, বেশিরভাগই ছাত্র আর কি। আর উনি চশমা পরে চশমা কোথায় যে রাখেন সেই ওনারা ঠিক ঠিকানা নেই। বাড়িতে খবরের কাগজ পড়েও চশমা কোথায় হারিয়ে ফেলেন, স্কুলেও তাই হচ্ছে। তাই আজকের এখনকার যে কবিতা আমার চশমা নিয়ে কবিতা। আমাদের শিক্ষক মহাশয়দের মনে হয় এরকম একটা সময় আসে না যে সবাই যেন আশেপাশে আমার ছাত্র, কিন্তু কোথাও আমরা রিটায়ারমেন্টের আগে বা শেষ চোখটুকু বোঝার আগে এই বোধটুকু নিয়ে বলি যে সবাই আমার ছাত্র, কিন্তু আমি সবার ছাত্র। ঠিক না? একদম। পরবর্তী কবিতাতে আমরা চলে আসি। চশমা। চশমা তুমি নাকের ডগায় থাকছো দিবারাতি,
তুমি আমার নিত্য দিনের নিত্য হও সাথী, বাহ, সঙ্গে তুমি না থাকলে অন্ধ হয়ে যাই। তোমার মতো সুহৃদ মিত্র কোথায় বলো পাই? খবরের কাগজ পড়া হলে কোথায় যে তোমায় রাখি? হন্য হয়ে খুঁজি আমি গিন্নির বকা বাকি। স্কুলে গিয়ে ছাত্র পড়ালে টেবিলে তুমি থাকো, প্রধান শিক্ষকের রুমে গিয়ে তোমায় পাই না কো। শ্রীচন্দা এসে বলে, এটা স্যারের চশমা নাকি? প্রধান শিক্ষক হেসে বলেন, চশমা চোখে থাকলে ক্ষতি কি? যেখানে সেখানে চশমা রাখবেন, চশমার কি দোষ? কে আপনাকে হাতে জোগাবে? মেজাজ তো আপনার খোঁজ। ঠিক। প্রধান শিক্ষক ছাত্র আমার, বলি বয়সটা তো হলো, আমার মতো বয়স তোমার একই দশা হবে বলো। পাশে দেখি সহকারী প্রধান শিক্ষক মুচকি মুচকি হাসে, চশমা আপনার যেখানেই থাক ফেরত পাবেন ভালোবেসে। সোহাগে বলি, শুনছো বলু, তোমার কাকিমাকেই ভয়। সারাদিন সারা বাড়ি খোঁজার পর চশমা যদি পকেটেতেই রয়। পাড়া মাথায় পড়বেন তিনি, আকাশ পড়বে ভেঙে। পাড়া প্রতিবেশী সকলেই জানে এবার কাকিমা রণাঙ্গনে। আচ্ছা 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 আচ্ছা, অপূর্ব অপূর্ব। মানে এটাকে আমরা রম্য কবিতাও বলতে পারি, একটা রম্য রচনা ছাড়া এটা কিছু নয়। সত্যিই তাই, একটা বয়স হলে চশমা বিভ্রাট, লাঠি বিভ্রাট আর ছাতা বিভ্রাট, এইগুলো কিন্তু ভীষণ, এই যে দ্রব্যগুলোর নাম আমি করলাম, আমাদেরকে ভীষণ পীড়া দেয়। আমাদের কখন যেন আমাদের সাথে একটা সতীনী সম্পর্ক হয়ে যায় এবং তারা কোথায় যেন অন্তর্হিত হয়, এবং সেটা অনেক একটা ঘটনার মাধ্যমে আবার আমাদের কাছে ফিরে আসে, ঠিক না? এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি। যাই হোক, শুধু দর্শকবৃন্দ, আমরা আমাদের আরেকটি কাজ যেটা বাকি আছে, যে এত সুন্দর সুন্দর কবিতা যেটা আপনারা শুনলেন, আমাদের কবি বন্ধু তার একক সংকলন বার করেছেন আনন্দ প্রকাশনের হাত ধরে। কবিতার বইটির এই নাম সাথী। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই সংগ্রহ করবেন এবং পড়বেন, আশা করি ভালো লাগবে। এছাড়া আমি আরও জেনে নেব আপনার সামনে আর কি কর্মকাণ্ড বাকি আছে, বা আপনি কী করতে চলেছেন যেটা পুরোপুরি সাহিত্য নির্ভর, একটু সেই তথ্য যদি দর্শকবৃন্দদের দেন আপনি। আমার আর একটি কাব্যগ্রন্থ বেরোতে চলেছে, এটা দুর্গাপুজোর আগেই পাবলিশড হবে। আচ্ছা। আনন্দ প্রকাশনী বার করবেন। আচ্ছা। ওই কাব্যগ্রন্থটির নাম রেখেছি বিথি। বিথি। বিথি বিথি হচ্ছে আমার মিসেসের ডাক নাম। আচ্ছা আচ্ছা। তা ওইটা ওই নামে বেরোবে। আচ্ছা। তারপরে ডিসেম্বর জানুয়ারি করে আরেকটি কাব্যগ্রন্থ বেরোবে, সেটির নাম হবে সাগরিকা। সাগরিকা, আচ্ছা। এই কাব্যগ্রন্থ তিনটি বার করার পরে আমি একটি ছোট গল্পের একটি পুস্তক সংকলনের চেষ্টা করছি। আচ্ছা। পরবর্তীতে আমার এই বাচ্চাদের নিজে লেখা, হ্যাঁ, এই জায়গাটা ফাঁকা, এইটা আমার একটা ইচ্ছা আছে যে ছোটদের জন্য, মানে সত্যি এখন ওদের জন্য খুব কাজ কম হচ্ছে, তাই না? ওরাই তো আমার আগামী যিশু, ওরাই তো দেশের ভবিষ্যৎ, তো ওদের জন্যও তো কিছু ভাবতে হবে আমাদের, ঠিক না? আমি ছোট গল্পের পরে আমি ওদেরকে নিয়ে একটু ভেবেছি যে ওদেরকে নিয়ে ওটা আমি করব। আর পরবর্তীতে কিছু উপন্যাস লেখারও ইচ্ছা আছে। ঠিক ঠিক, এই আর কি। আপনাকে একটা ভীষণ মজাদার তথ্য দিই, আমাদের এই যে চেয়ারটায় আপনি এসে বসেছেন, এখানে কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদে সাহিত্যিকরাও আসেন, এসে নিয়ে বসেন। মানে আমরা একটা ভীষণ আশার আলো দেখতে পাই যে এরাও কিন্তু সাহিত্যের পথে এগিয়ে আসছে, এবং আমাদের যে দর্শক আছে তার ভেতরে অনেকেই কিন্তু এরকম ছোট দর্শক, মানে বয়সে ছোট ছোট, মানে আমি সেরাম বলছি না, বয়সে ছোট দর্শক তারা থাকেন। তো তাদের জন্য যদি আমরা একটু এগিয়ে আসি, এই অনুষ্ঠানগুলোকে তাদের মতন করে উপযুক্ত করে তুলি, এর থেকে আর আনন্দের কী হতে পারে? শুধু দর্শকবৃন্দ, আমরা প্রায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। আমরা যাওয়ার আগে যেমন ছোট্ট একটি র্যাপিড ফায়ার আমাদের সাহিত্য বন্ধুর সাথে খেলি, যেটা আপনারা বলেছেন চালু রাখতে, অবশ্যই সেটা আজকে খেলে নেব। দাদাভাই, ছোট্ট ছোট্ট প্রশ্ন, উত্তরও হবে ছোট, কিন্তু সেগুলোর দিয়ে আমরা জেনে নিই যে আমাদের এই দাদাভাইয়ের মধ্যে আসলে কোন মানুষটি লুকিয়ে বসে আছে। আমি তাহলে শুরু করুন। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, জবর জবর 3 বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। এরকমই ভূতের রাজা যদি এসে আপনাকে বলে যে কি বর চাও, 3টে তুমি আমাকে বলো, সেক্ষেত্রে আপনার 3টে
কি চাওয়া থাকবে? তিনটে বর আমার এখন চাইতো, সেটা সাহিত্য জগৎকে নিয়েই চাওয়া। আচ্ছা, বাচ্চাদের নিয়ে যেন লিখে উঠতে পারি, প্রথম বর, 1 নম্বর। এটা 1 নম্বর। 2 নম্বর, ছোট গল্প যেন আমার বেশ কিছু লেখা থাকবে, যেন মানুষের মনে দাগ কাটতে পারে। বাহ বাহ। আর সাহিত্য যেন আমার বই মানুষের ওই বালিশের মানে পিছে যেন থাকে। বাহ। এইটা আমার ওই সাহিত্য নিয়ে ভাবনা, আর কোনো চিন্তা ভাবনা আমার নেই। সাহিত্য স্বপনে, সাহিত্য শয়নে, সাহিত্য জাগরণে, এই কামনা আমাদের সাহিত্য বন্ধুর। আমার পরের প্রশ্নে আমি আসছি। একটা নামজাদা বইমেলায় আপনি গেছেন, সেখানে গিয়ে আপনি কোন স্টলের দিকে আগে এগোবেন? কোনো নামজাদা প্রকাশনী স্টল না লিটল ম্যাগের টেবিল, কোন দিকে এগোবেন আপনি? আমার 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 লিটল ম্যাগাজিনের দিকে। ম্যাগাজিনের দিকেই আপনার বেশি, অর্থাৎ আপনি সাহিত্যের আতুর ঘরটাকে গুরুত্ব বেশি করে দেন। আমার পরবর্তী প্রশ্ন যেটা থাকছে সেটা হচ্ছে, যখন আপনি লেখালেখি করেন তখন নোটপ্যাড না কাগজ কলম পেন, কাগজ কলম, কোনটাকে পছন্দ করেন? কাগজ কলম, কাগজ কলম পেন, ঠিক। আসলে ওই হস্তাক্ষর একটা শিল্প বিশেষ, এবং এই শিল্পটা যখন লিখতে লিখতে আমাদের সামনে উঠে আসে, তখন লেখার কোথাও একটা অনুপ্রেরণা আমরা যেন আরও পাই, তাই না? ঠিক কথাই। আর আমার শেষ প্রশ্ন যেটা থাকছে আমাদের দাদা ভাইয়ের জন্য, আপনি তো নিজেই বললেন যে তথাকথিত আমাদের যে বরেণ্য ঔপন্যাসিক, কাহিনীকার, কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সকলকেই আপনি পড়েছেন। আপনার এমন কি কখনো মনে হয়েছে যে কোনো একটি উপন্যাস পড়তে পড়তে তার আপনার বিশেষ একটা ভালো লাগার চরিত্রের পরিণতিটা আপনার ভালো লাগলো না? যদি এই মুহূর্তে ওই ঔপন্যাসিককে আপনি সামনে পেতেন, আপনি অনুরোধ করতেন যে এই চরিত্রটার পরিণতি এইভাবে না করে দেখুন না এভাবে করা যায় কি না, যদি এই আক্ষেপ আপনার মনে থেকে থাকে, তাহলে সেটা কোন উপন্যাস, কার লেখা এবং কোন চরিত্র? রাজলক্ষ্মী শ্রীকান্ত যদি আমরা দেখি, রাজলক্ষ্মী শ্রীকান্ত শরৎচন্দ্রের, হ্যাঁ, কোন চরিত্রটাকে বলছেন? শরৎচন্দ্রের এই যে রাজলক্ষ্মীর সঙ্গে শ্রীকান্তের যে ভালোবাসা, প্রেম, এই যে সব বেশিরভাগই শরৎচন্দ্রের বিয়োগান্ত, এই বিয়োগান্ত না মিলনে থাকছে না। এইটা যদি থাকতো, যদি হতো, কিন্তু আমরা জানি যে বিয়োগান্ত নাটকে বেশি রেস্ট টেনে যায়। যেতে যেতে একটা কথা বলে যান এই জায়গাটাতে, আমার ভীষণ একটা ছোট্ট হ্যাঁ কি না, মিলন কি প্রেমে শেষ হয়ে যায়? প্রেম যে থাকে তাতে কি মিলনে শেষ হয়ে যায়? না না, হয় না, থেকে যায়। ঠিক আছে, এই একটা উপলব্ধির কথা আমরা এই মুহূর্তে জেনে নিলাম। সুধী দর্শকবৃন্দ, আজকের সবথেকে গুরুত্বপূর্ণ এবং শেষ প্রশ্ন যেটা আমার তরফ থেকে, মুক্ত বাংলার তরফ থেকে আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর কাছে থাকছে, সেটা হচ্ছে একই প্রশ্ন। আপনি যাওয়ার আগে সমাজকে কি বার্তা দিয়ে যেতে চান? 2-1 কথায় বলুন। সারাটা জীবন তো সততা নিষ্ঠা নিয়ে কেটেছে, শিক্ষকতা করেছি, 36 বছর প্রায় শিক্ষকতা করেছি। প্রশাসনিক পদে বহু ছাত্র আছেন, অধ্যাপনা করছেন, বিশ্ববিদ্যালয় আছেন, কলেজে আছেন, স্কুলে আছেন। সকলকে একটা কথাই বলি, আনন্দে থাকো। শুধুমাত্র নিজের কাজের মধ্যে না থেকে এই যে সাহিত্য পড়ো, সাহিত্য আনন্দ দেয়। বিজ্ঞান নিয়ে আমরা বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞান থাকতে পারি, কিন্তু ঠিক মন ভরে না, মনটা তৃপ্তি পাই না। এই সাহিত্য নিয়ে যদি একটু নাড়াচাড়া করি, একটু গান বাজনা নিয়ে যদি নাড়াচাড়া করি, সাংস্কৃতিক জগৎ আর কি, তাহলে কিন্তু সেটা পরিপূর্ণতা আসে আমার মনে হয়। বাহ বাহ, সুন্দর একটা বার্তা, ভীষণ সুন্দর একটা বার্তা। আজকে আমাদের সংস্কৃতি কৃষ্টির যে ফর্মটাকে নিয়ে আমরা চিন্তা করি, গান হোক, বাজনা হোক, নৃত্য হোক, সাহিত্য হোক, সবটাই যেন শেষমেশ কোথাও একটা সেই উপরের সাথে আমাদেরকে সংযোগ ঘটিয়ে দেয়, ঠিক তো? তো এটাই আমাদের সাহিত্য বন্ধুর কাছে একটা আহ্বান রইল, এই সংযোগটা ঘটানোর জন্য আপনারা আনন্দে থাকুন, সুস্থ সাহিত্যে থাকুন, জীবনটা ভীষণ সংক্ষিপ্ত, এটাকে উদযাপন করুন, ভীষণ ভালোভাবে উদযাপন করুন। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আজকে আর বেশি কথা নয়। আমাদের কাছে এই আশা রইল, আবারও কোনো দিন যদি আমাদের আহ্বানে আমাদের এই হেন গুণী সাহিত্যিক সাড়া দিয়ে আবার আসেন, আমরা আরও আলোচনা পর্বে তাকে নিয়ে থাকব। যাওয়ার আগে আপনাদের শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ সংস্কৃতিতে থাকবেন। নমস্কার। নমস্কার।